প্রবাসীদের জীবনটা খুব অদ্ভুত। অর্থনৈতিক টানাপোড়েনে অথবা অর্থনৈতিক উদ্দেশ্যে তিনি প্রবাসে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাটিয়ে দেন। তিনি যখন বিয়ে করার জন্য দেশে যান, প্রবাসে এসে ওনার সন্তানের পৃথিবীতে আসার খবরটা জানতে পারেন। সন্তানকে ছুঁতেও পারেন না। আবার যখন দেশে যান, সন্তান কিছুটা বড় হয়ে যায়। আবার কিছুদিন, কয়েকটা মাস কাটিয়ে আবার প্রবাসে চলে আসেন। তারপর আবার দেশে যান, আবার কয়েকটা বছর কাটিয়ে উনি সুযোগ পান কয়েকটা মাস, ওনাকে কাটাতে হয় কয়েকটা বছর সেই সুযোগটা পাওয়ার জন্য। এভাবে বছর পেরিয়ে যায়, সন্তানেরা বড় হয়ে যায়। অনেক প্রবাসী অনেক ধরনের বঞ্চনার শিকার হন, পরিবার কর্তৃক, সমাজ থেকে। এখানে অনেকগুলি কারণ প্রবাসীর নিজেরও রয়েছে, এটাই বাস্তবতা। অনেকগুলি রয়েছে পরিবারের বা সমাজের স্বার্থপরতার কারণে। সবার পরিবার সবার জন্য সবচেয়ে প্রিয় একটি ক্ষেত্র, প্রিয় একটি এটাকে বলা যায় যে পুরা দুনিয়া। বিষয় হচ্ছে, একজন প্রবাসীর পরিকল্পনা করা উচিত তিনি কখন রিটায়ারে যাবেন, তিনি কিভাবে ওনার অর্থনৈতিক অবস্থাটা গুছিয়ে নেবেন, সেই অর্থনৈতিক অবস্থা গুছিয়ে নেওয়ার জন্য ওনার কি কি প্রয়োজন, কিভাবে আগানো উচিত, কি কি স্কিল ডেভেলপ করা উচিত, কিভাবে নেটওয়ার্ক বিল্ডিং করা উচিত। এখানে লাগাতার প্রবাস যাপন করার জন্য যদি পড়ে থাকেন, প্রবাসে জীবন চলে যাবে, শান্তি পাবেন কম। যেহেতু অর্থনৈতিক সমস্যার জন্য প্রবাসে পড়ে থাকা, সেহেতু অর্থনৈতিক সমস্যা যদি সমাধান হয়ে যায়, তাহলে হয় আপনার পরিবার আপনি প্রবাসে নিয়ে আসতে পারবেন, অথবা আপনি দেশে গিয়ে পরিবারের সাথে জীবন কাটাতে পারবেন। সেজন্য প্রয়োজন প্রবাসে ডিসিপ্লিন জীবন কাটানো, শৃঙ্খলাবদ্ধ জীবন কাটানো, এখানে অর্থনৈতিক পরিকল্পনা করা, কাজের পরিকল্পনা করা, কেরিয়ার পরিকল্পনা করা যাকে বলা হয়, সেভাবে আগানো, এবং দেশে যাওয়ার পরে যেন প্রবাসীকে কি করবেন তিনি এই বিষয়ে হতাশ হয়ে বসে থাকতে না হয়, সেইভাবে গুছিয়ে যাওয়া। অনেকেই নিজের সমস্ত টাকা স্ত্রীর নামে বা পরিবারের কাছে পাঠিয়ে দেন, অথচ নিজে ব্যাংক অ্যাকাউন্ট করে পরিবারের কাছেও টাকা পাঠাতে পারেন, নিজের ব্যাংক অ্যাকাউন্টেও কিছু টাকা সঞ্চয় করতে পারেন। বর্তমানে অ্যাপসগুলি কিন্তু ডিজিটাল, এবং আপনার মোবাইল নাম্বার রোমিং করা যায়, অর্থাৎ আপনি আপনার অ্যাকাউন্ট প্রবাসে বসেও মেনটেন করতে পারেন। অনেক ব্যাংক এই সুবিধাগুলি দিয়ে থাকে। তাহলে আপনি যদি আপনার পরিবারকে নষ্ট অবস্থায় পান, সেটা আপনার অনেকটা দায় রয়েছে। কেন আপনি আপনার সর্বোচ্চ সব কিছু অর্জন পরিবারকে দিয়ে দিবেন? আপনি অল্প পরিমাণে আপনার কাছে সঞ্চয় করেন, আপনার অ্যাকাউন্টে রাখেন। আপনি যদি 40,000 টাকা ইনকাম করেন, অন্ততপক্ষে 10,000 টাকা আপনার অ্যাকাউন্টে আপনি সঞ্চয় করেন, 30,000 টাকা তাদেরকে পাঠান। আপনার ব্যাকবোন, মেরুদণ্ড তাহলে ভেঙে পড়বে না। এখানে আপনার আয় বৃদ্ধি করার রাস্তাগুলি দেখেন। নেটওয়ার্ক বিল্ডিং করেন। নেটওয়ার্ক বিল্ড করা মানে হচ্ছে সুযোগ বৃদ্ধি করা নিজের। এখানে হাই প্রফেশনাল যে বিষয়গুলি রয়েছে, সেগুলি সুযোগগুলি কিভাবে আসে, কি করলে পাওয়া যাবে, সেই বিষয়ে অনুসন্ধান করেন। অথবা আপনার যদি পড়াশোনা না থাকে তেমন, তাহলে আপনার কাজের ফিল্ডে আপনি নিজেকে ইমপ্রুভ করেন। একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আপনি আপনার জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, এবং সেই পরিকল্পনা মাফিক গ্রোথ করার জন্য সেভাবে পরিশ্রম করুন। পরিবারের সাথে সুসম্পর্ক রাখুন, নিজের ব্যাংক ব্যালেন্সের দিকেও, নিজের নামে সেদিকেও খেয়াল রাখুন। আপনার সব কিছু পরিবারকে দিয়ে দেওয়ার জন্য পরিবার বলবে না,
আপনি সব কিছু দিয়ে দিলে পরিবার কি না করবে বা পরিবার কি বুঝবে? কারণ এখানে আপনি আপনার জীবন কাটাচ্ছেন, আপনি কিভাবে কতটুক দিচ্ছেন তাদের বোঝার কথাও না। তাই প্রিয় প্রবাসী ভাই, আপনি আপনার সেফটি বজায় রাখার জন্য আপনার আয়ের 4 ভাগ অথবা 5 ভাগ করেন, অন্ততপক্ষে 1 ভাগ নিজের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চিত করেন, বাকি অর্থ আপনি পরিবারকে পাঠান, পরিবারের সমস্যাগুলি সমাধান করেন। তাহলে দিন শেষে আপনার মূল্য থাকবে। কেননা মানুষের মূল্য বর্তমানে মানবিকতার চেয়েও অর্থনৈতিক অর্থাৎ অর্থের মাপকাঠিতে পরিমাপ করা হয় বেশি। এটা তিক্ত হলো, এটা বাস্তবতা। তাই আপনি নিজের ব্যালেন্স বজায় রাখার জন্য, নিজেকে সহায়তা করার জন্য নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট করে সেখানে কিছু টাকা প্রতি মাসে সঞ্চয় করুন। সামান্য হোক, 5,000 হোক, 10,000 হোক, কিন্তু এটা নিজের জন্য সঞ্চয় থাকবে। আপনার জন্য শুভকামনা রইল। আমাকে যদি আমার পরামর্শগুলি ভালো লেগে থাকে তাহলে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন।